আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসেও আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা তাপগতিবিদ্যা নিয়ে থাকবো। আজকে আমরা তাপগতিবিদ্যা, মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে এবং আয়তনের যে সম্পর্ক, এই সম্পর্ক এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের যে সমীকরণ, এই দুটো সমীকরণ আজকে আমরা তোমাদের প্রতিপাদন করে দেখাতে চেষ্টা করব। আমাদের এই দুটো সমীকরণ সৃজনশীল করার জন্য অনেক সহায়তা করবে। সুতরাং তোমরা এই ক্লাসটা খুব ভালো করে আজকে মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং তোমরা খাতায় লিখবে। তার কারণ খাতায় না লিখলে গাণিতিক সমস্যাগুলো অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়। যখন তোমরা আবার পড়তে বসবে তখন তোমাদের বইয়ের সাথে মিলিয়ে যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে এখন আমরা চলে আসি যে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপটা কি জিনিস? সাধারণত আমরা কোন 1 কেজি ভরের বস্তুকে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক তাপ। কিন্তু আমরা যখন গ্যাসীয় ও মাধ্যমের কথা চিন্তা করব তখন আমরা 1 কেজি না বলে আমরা তখন বলবো 1 মোল। গ্যাসের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করায়। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলি। এই মোলার আপেক্ষিক তাপটা আমরা গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে আমরা এটা বলবো, আর কঠিন মাধ্যমের ক্ষেত্রে আমরা বলবো আপেক্ষিক তাপ, তাই তো? তাহলে আমরা মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি সেটা আমরা বললাম। মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বিদ্যুৎ যে পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে মোলার আপেক্ষিক তাপ আবার 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সিভি, অন্যটা হচ্ছে সিপি। তার মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর সিপিটাকে আমরা কি বলবো? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। যদি আমরা গ্যাসের আয়তনটাকে স্থির রাখতে তাহলে যে আপেক্ষিক তাপটা পাবো সেটাকে বলা হবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর চাপটাকে যখন আমরা স্থির রাখবো তখন আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এই সিভিটা এটা কিন্তু নিচে লিখেছে, এটা সাবস্ক্রিপ্ট, পাশাপাশি না। তাহলে সিপি এবং সিপি এর মধ্যে যে সম্পর্ক এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সিপি ও সিবি এর সম্পর্ক। সিপি ও সিবি এর সম্পর্ক। তাহলে সিপি জিনিসটা কি এবং সিবি জিনিসটা কি এটা আমরা তোমাদের বললাম যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখন কোন একটা সিস্টেমের মধ্যে ধরে নাও একটা পিস্টনের মধ্যে একটা পিস্টন, আমরা পিস্টন গতদিনও এঁকেছিলাম, একটা সিলিন্ডার, পিস্টন যুক্ত একটা সিলিন্ডারের মধ্যে
কিছু আমরা গ্যাস রাখলাম, গ্যাসে ধরে নিলাম চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা হচ্ছে টি। একটা বদ্ধ সিলিন্ডারের মধ্যে কি করলাম আমরা, কিছু গ্যাস রাখলাম, এই গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা বললাম পিভি এবং টি। এখন এর মধ্যে যদি ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে কি হবে, আমরা তাপগতির প্রথম সূত্রে পড়েছিলাম যে কোনো সিস্টেমে যদি কিছু তাপ দেওয়া হয় কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তি বৃদ্ধির জন্য আর বাকিটা বহিঃস্থ কাজের জন্য। তাহলে আমরা সেই প্রথম সূত্র অনুযায়ী তাপগতির প্রথম সূত্রানুসারে তাপগতির প্রথম সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে কি হলো, আমি ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করলাম সিস্টেমের মধ্যে, তাহলে এটা প্রথমে এর অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি পাবে ডিইউ পরিমাণ, বাকি তাপটা বহিঃস্থ কাজের জন্য ব্যয় হবে। তার এটি ছিল আমাদের তাপগতির প্রথম সূত্র, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম যখন কোনো সিস্টেমের আয়তনটা স্থির থাকে তখন কি হয়, তার কাজ শূন্য হয়ে যায়। তার কারণ কি, কাজ বল ইন্টু সরণ, আয়তন যদি প্রসারিত হতে না পারে তাহলে তো এখানে কোনো কাজ হবে না। তাহলে আমরা স্থির আয়তনে ডিডব্লিউ সমান 0, তাই না, স্থির আয়তনে ডিডব্লিউ সমান 0। তাহলে মোলার আপেক্ষিক তাপ কত হবে, মোলার আপেক্ষিক তাপ ডিকিউ সিভি ডিটি, এটা সংজ্ঞানুসারে আমরা মোলার আপেক্ষিক তাপ সংজ্ঞানুসারে আমরা বলেছি কি 1 কেলভিন, এক মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলি। তাহলে যে তাপটা দেওয়া হলো সেই তাপটা হচ্ছে সিভি ডিটি। এখন আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা কত হবে, ডিকিউ সমান সিপি ডিটি হবে, তাই না। আমরা স্থির চাপে বলেছি আর এটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক সিবি ডিটি। আচ্ছা, এখন আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণটা, তাহলে 1 নং সমীকরণে কি লিখতে পারি, দেখো ডিকিউ সমান ডিইউ প্লাস 0। তার কারণ হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু 0, স্থির আয়তনে আমরা যে বলেছি কি স্থির আয়তনে কাজটা কত হবে, ডিডব্লিউ 0। তাহলে ডিডব্লিউ 0 যদি হয় তাহলে 1 নং সমীকরণে ডিকিউ সমান ডিইউ লিখতে পারি, কারণ এটা 0। এখন ডিকিউ সমান স্থির আয়তন আমরা কত লিখেছি, ডিকিউ সমান সিবি ডিটি, তাহলে সিবি ডিটি সমান ডিইউ। তাহলে এখন আমরা ডি সমান কি পেলাম, সিবি ডিটি। তাহলে দেখো ডিইউ এর মান পেলাম, ডিকিউ এর মান, এই দুইটা মান আমরা এখন 1 নং সমীকরণে বসাবো।
এক নঙ্গে মান বসাবো, ডিকিউ সমান কি সিপি ডিটি সমান ডিউ, ডিউ মানটা কত পেয়েছি আমরা, ডিউ সমান ডিকিউ, ডিউ সমান সিবি ডিটি প্লাস ডিডব্লিউ। এখন তো মান বসিয়ে আমরা কি পেলাম, সিপিডিটি সমান সিবিডিটি প্লাস ডিডব্লিউ। এখন এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করি, সিবিটাকে পাশে নিয়ে আসি, সিপি মাইনাস সিবি ডিটি ইকুয়াল ডিডব্লিউ কে আমরা কি পিডিবি লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা এখন 2 নং দিয়ে রাখি, বাকিগুলো মুছে ফেলি। এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি জানি বলো তো, আদর্শ গ্যাস সমীকরণ পিবি সমান আরটি, এক মোল গ্যাসের ক্ষেত্রে পিবি সমান আরটি, আমাদের সূত্র এনআরটি, যেহেতু এন এর মান 1 এজন্য পিবি সমান আরটি। এখানে এটাকে আমরা টি সাপেক্ষে ব্যবকলন করব, ব্যবকলন টি সাপেক্ষে যদি ব্যবকলন করি তাহলে কি হয়, যেখানে পি ও টি ধ্রুব, পি ও টি যদি ধ্রুব থাকে চাপ স্থির থাকবে, এবং আচ্ছা এখানে আর পি ও আরটা ধ্রুব দিয়ে দিই, পি এবং আরটা ধ্রুব, তাই তো। আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা এটাকে টি সাপেক্ষে ব্যবকলন করব, তাহলে কি ডি বাই ডিটি পিভি ডি বাই ডিটি আর টি। তাহলে আমরা এই আদর্শ গ্যাস সমীকরণটাকে ব্যবকলন করলে দেখি কি দাঁড়ায়। এখন দেখো পি কে স্থির রেখে ডি বাই ডিটি ভি প্লাস পিটা যদি ধ্রুব হয় তাহলে বাকিটা 0 হয়ে যাবে, এখানে আমরা পি ধ্রুব বলছি, ধ্রুবর মধ্যে ব্যবকলন করলে এটা 0 হয়ে যাবে, সমান ডি বাই, আচ্ছা আগে আরটাকে বের করে নেই, ডি বাই ডিটি টি প্লাস, যেহেতু আরটা ধ্রুব 0 হয়ে যাবে। তাহলে কি অবস্থা দাঁড়াবে এখন, পি ডিভি ডিটি সমান আর, তার কারণ এই ডিটি ডিটি ক্যান্সেল, তাহলে এটা হলো, তাহলে অতএব পি ডিভি সমান আর ডিটি। দেখো বুঝতে পেরেছো কিনা, আমরা আদর্শ গ্যাস সমীকরণকে ব্যবকলন করলাম, পিবি সমান আর টি, টি সাপেক্ষে ব্যবহার করে, কিন্তু পি এবং আর ধ্রুব ধরে নিলাম। তাহলে পি এবং আর যদি ধ্রুব হয় তাহলে আমরা ব্যবকলনের সূত্র অনুসারে কি করতে পারি, পি কে সামনে রেখে বি কে ব্যবকলন করলে, আবার ভি কে পি কে ব্যবকলন করি 0 হয়ে, তার কারণ হচ্ছে পিটা ধ্রুব। আবার আরটাকে সামনে রেখে টিটাকে ব্যবকলন প্লাস টিটাকে আরটাকে ব্যবকলন করলে 0 হয়ে যায়, কারণ আরটা ধ্রুব, ধ্রুবকে ব্যবকলন করলে 0 হয়। তাহলে এখন দেখো, এখন এই যে পি ডিভি ডিভাইড বাই ডিটি সমান ডিটি ডিটি কাটা যাবে, আর থাকবে, তাহলে কি হলো পি ডিভি সমান আর ডিটি। এখন আমরা কি করব, এই 2 নং সমীকরণে পি ডিভির মানটা বসিয়ে দেব, 2 নং সমীকরণে
দুই নং সমীকরণে যদি বসাতে যাই তাহলে দেখো আমরা পি ডিভি এর মান বসিয়ে পি ডি এর মান বসালে কি হয়, সিপি মাইনাস সিবি ডিটি সমান পিডিবি সমান আর ডিটি, আর ডিটি। দেখ উভয় পক্ষে ডিটি ডিটি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি দাঁড়ায়, অতএব সিপি মাইনাস সিবি সমান আর। দেখো আমরা এই সমীকরণটাই বের করতে চেয়েছিলাম, সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক। তাহলে কি হলো, সিপি মাইনাস সিবি ডিটি ডিটি যদি ক্যান্সেল হয়ে যায় উভয় পক্ষে, তাহলে সিপি মাইনাস সিবি সমান কত দাঁড়ায়, আর দাঁড়ায়। তাহলে তাই আমরা লিখলাম সিপি মাইনাস সিবি সমান আর। এটাকে লেখা যায় অর্থাৎ সিপি ইজ গ্রেটার দেন সিবি। তার কারণ হচ্ছে যেটা পাশে নিয়ে যে আর এর সাথে এটা প্লাস হয়ে যাবে, তো সিপিটা বড় হবে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি এভাবে আসে যে সিপি ইজ গ্রেটার দেন সিবি কেন, তখন তোমরা এই সমীকরণ দিয়েও বুঝিয়ে দিতে পারো, কথায় বলতে পারো। যখন চাপটাকে স্থির রেখে করব তখন তোমার মোলার আপেক্ষিক তাপের যে মানটা হবে আর তার চেয়ে কম হবে যখন আয়তনটাকে স্থির রেখে করব। তাহলে আমরা সিপি এবং সিবি এর যে সম্পর্কটা সেটা পেয়ে গেলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা সমীকরণ দেখব, এরপরে আমরা গাণিতিক সমস্যা চলে আসব। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি গামা সমান ধ্রুবক। এই সমীকরণটা আমরা প্রমাণ করব এখন। কোন প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়। রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা কি বলেছিলাম গত ক্লাসে, তোমাদের চারটা প্রক্রিয়ার কথা বলেছিলাম, সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখন এই রুদ্ধতাপ প্রক্রিয়া মানে হচ্ছে কোন সিস্টেমের ভিতর থেকে কোনো তাপ বাইরে যাবে না এবং বাহির থেকে কোনো তাপ ভিতরে আসবে না, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা এই সমীকরণটা প্রমাণ করব। তবে আগের মতো করে একটা সিস্টেমের মধ্যে যদি আমি তাপ দিয়ে ফেলি তাহলে কি হয়, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এটাই তো তাপগতির প্রথম সূত্র অনুসারে আমরা লিখলাম। প্রথম সূত্র অনুসারে লিখলাম ডিকিউ সমান ডি প্লাস পিডিভি। এখন দেখো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান 0 হয়, তাই না? তার কারণ কি, তাপমাত্রা ভিতরেও ঢুকতে পারে না বাহিরেও ঢুকতে পারে না, বাহির থেকেও ভিতরে আসবে না, ভিতর থেকে বাইরে যাবে না। এটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ 0 লিখলাম, আর অন্তস্থ শক্তিটা আমরা কি পেয়েছিলাম, ডিইউ সমান সিবি ডিটি। আচ্ছা, তাহলে দেখো
ডিউ সমান সিবি ডিটি একটু আগে আমরা বের করেছিলাম। যখন আয়তনটা স্থির রাখা হয়, আয়তনটা স্থির রাখলে তখন কি হয়? আয়তন স্থির রাখলে তখন তোমার অন্তস্থ শক্তিটা হবে ডিউ সমান সিবি ডিটি। আচ্ছা, এই দুইটা মান এখন আমরা 1 নং-এ বসাবো। 1 নং-এ যদি বসাই তাহলে কি ডি কিউ সমান 0 হয়ে যায়, ডিউ সমান কি হয় সিবি ডিটি হয়ে যায় প্লাস পি ডিবি। আচ্ছা, এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। 2 নং সমীকরণ অনুযায়ী আমরা দুইটা সমীকরণ পেলাম, 1 নং এবং 2 নং। এখন আমরা আবার আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি পিবি সমান আর টি। পিবি সমান যদি আর টি হয় তাহলে আমরা এটাকে আবার আগের মতো পিবি সমান আর টি কে আমরা কি করব, আগের মতো ব্যবকলন করব। ব্যবকলন করে তাহলে পি ডিভাইডেড, আচ্ছা সরি আমি ওই আগের মতো করে সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম, ডি বাই ডিটি পিবি ডি বাই ডিটি আর টি। এখন পি কে যদি আগে নিয়ে আসি তাহলে কি হয়, ডিবি বাই ডিটি প্লাস ভি কে আগে নিলে ডিপি বাই ডিটি। এখন আরটাকে সামনে নিয়ে আসলে ডিটি বাই ডিটি, আর আরটা যেহেতু মোলার ধ্রুব 0 হয়ে যাবে। এখানে শুধু আমরা ধ্রুব ধরেছি আরটাকে, এই জন্য 0। তাহলে দেখো এখন আমাদের যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হয়, পি ডিবি ডিটি প্লাস ভি ডিপি ডিটি ইকুয়াল ডিটি 1 হয়ে যাবে, তাহলে আর থাকবে, তাই তো? এখন যদি আমরা এটাকে আরো সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো, পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি, তাই না? আর ডিটি হবে না? এই ডিটিটা কোনাকুনি গুণ করলে আর এর সাথে আর ডিটি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাদের এই 2 নং সমীকরণে দেখো ডিটি একটা টার্ম আছে, এই ডিটির মধ্যে আমরা এই ডিটির মানটা বসি, তাহলে অতএব ডিটিটা কত হয়, ডিটি সমান পি ডিবি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর। এখন ডিটি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে ডিটির মানটা কত হলো একটু মনে রাখবে, ডিটির মানটা কত হলো, আচ্ছা এখন দেখো আমরা এই ডিটির মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে কি অবস্থা, এটা মনে রেখো। ডিটির মানটা, আচ্ছা আমরা এটাকে উল্টে ফেলি, সিবি ডিটির জায়গায় আমরা কি লিখবো, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর। প্লাস
পি ডিভি ইকুয়াল 0। দেখো আমরা জিরোটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে সিবিডিটি প্লাস পিডিবি সমান 0, তাই তো? তাহলে আমরা ডিটির মানটা শুধু বসালাম, সিবি যা ছিল তাই ডিটির মানটা বসালাম, এখন পিডিবি যা ছিল তাই সমান 0, জিরোটা ওই পাশে লিখলাম। এখন দেখো আমরা এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে কি হয়, সিবি পিডিবি প্লাস সিবি ভিডিপি প্লাস আর পিডিবি ইকুয়াল টু 0। দেখো 8টা এখানে চলে আসবে, তার কারণ এটাকে যদি আমি লসাগু করি তাহলে কি দাঁড়ায়, তাহলে 8টা এখানে চলে যাবে, এই 8টা কোনাকুনি গুণ করলে 0-এর সাথে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হলো আমাদের এই পরের লাইনটা এমন হলো, বুঝতে পেরেছো কিনা দেখো, এই 8 আমরা যদি লসাগু করি তাহলে কি হলো, নিচে 8টা চলে এলো, তাহলে কি থাকবে, এই উপরের লাইনটা যা ছিল তাই হবে, প্লাস এখানে একটা আর গুণ হবে, নিচের 8টা এটার সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, মানে ব্র্যাকেটটা তুলে ফেলবো, তাহলে কি হয়, সিবি পিডিবি, সরি এখানে আমি তো আগে গুণ করে ফেলছি কেন, পিডিবি প্লাস ভিডিপি। আচ্ছা এখন সিবি ভিডিপি প্লাস আর এর মান কি, একটু আগে আমরা বের করেছিলাম মনে করো তো, সিপি মাইনাস সিবি, তাহলে সিপি মাইনাস সিবি পি ডিভি ইকুয়াল টু 0। দেখো আর এর মানটা বসালো, এই সাইড নোট দিতে পারো, আর এর মান বসিয়ে আর এর মানটা বসালো। এখন দেখো আবার ব্র্যাকেটটা তুলে দেব, এখানে যা ছিল তাই, সিবি পিডিভি সিবি ভিডিপি, এখন সিপি পি ডিভি মাইনাস সিবিপি ডিভি ইকুয়াল টু 0। দেখো আমি শুধু ব্র্যাকেটটা তুললাম, এটা দিয়ে এটা গুণ করে দিলাম, ভালো করে খেয়াল করো, তোমরা খেয়াল না করলে বুঝতে পারবে না। আর এগুলো তোমরা খাতায় তুলে ফেলো, খাতায় না তুললে বইতে অনেক সময় লাইন ম্যালাম করে দেওয়া থাকে না, এর ফলে তোমাদের বুঝতে সমস্যা হয়। আচ্ছা এখন দেখো আমাদের প্লাস মাইনাস কিছু ক্যান্সেল হয়ে যায় কিনা, সিবি বিডিপি সিবি, আচ্ছা দেখো সিবি পিডিবি সিবি পিডিবি, দেখো এটার সাথে এটা মিল আছে কিন্তু প্লাস মাইনাস, তাহলে কি হবে, প্লাস মাইনাসে ক্যান্সেল, তাহলে থাকলো কি, দেখো এখন আমাদের সিবিভি ডিপি যা থাকে তাই লিখি, সিবিভি ডিপি প্লাস সিপিপি ডিভি ইকুয়াল 0। এখন আমরা উভয় পক্ষকে কি দিয়ে, সিবি দিয়ে ভাগ করে দিই, সিবি দ্বারা ভাগ করে, সিবি দ্বারা ভাগ করে দেই, তাহলে কি হলো, সিবি বাই সিবি ভিডিপি প্লাস সিপি বাই সিবি পি ডিভি ইকুয়াল টু 0। দেখো সিবি সিবি ক্যান্সেল হয়ে যাবে, আবার আমরা জানি সিপি বাই সিবি ইকুয়াল টু গামা, এটা মনে রাখবে, এটা একটা ধ্রুব, এটা একটা নির্দিষ্ট মান আছে 1.4। আচ্ছা তাহলে দেখো ভিডিপি প্লাস সিপিসিবি এত, তাহলে এটাকে আমরা কি লিখবো এখন, ভিডিপি প্লাস গামা পি ডিভি ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এরপরে আমাদের লাইনগুলো আর নিচে লেখা ঠিক হবে না, কারণ হয়তো তোমাদের ক্যামেরা এটা হয়তো দেখা যাবে না, এখন আমরা উপরে লিখবো, তাহলে লাইনগুলো মুছে ফেলি, তোমরা লাইনগুলো ধীরে ধীরে লিখে ফেলো, আমি ধীরে ধীরে মুছছি।
আচ্ছা দেখো, আমি এরপরে এই শেষ লাইন থেকে লিখছি ভি ডিপি প্লাস গামা পি ডিভি ইকুয়াল 0। এখন একে আমরা কি করব, পিবি দ্বারা ভাগ করে দেব। ভি ডিপি ডিভাইডেড পিভি প্লাস গামা পি ডিবি পিভি পিবি দ্বারা ভাগ করে, পিবি দ্বারা আমি ভাগ করে দিলাম। তাহলে দেখো এখন কি কাটা যায়, এই ভি আর ভি কাটা, এই পি আর পি কাটা, তাহলে কি থাকে ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল 0। দেখো আমরা অনেকখানি আগাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। রুদ্ধতাপ প্রক্রিয়ার যে সমীকরণটা, এই সমীকরণের প্রায় দ্বার প্রান্তে চলে আসছি। তাহলে দেখো এখন এই সমীকরণটাকে আমরা কি করবো, সমাকলন করবো। সমাকলন করলে কি করতে হয়, একটা সমাকলন চিহ্ন দিতে হয়। ডিপি পি প্লাস গামাটা বের করে দেই, ডিবি ভি ইকুয়াল 0। 0 না লিখে, আচ্ছা 0 লিখলাম। এখন ডিপি বাই পি সমাকলন করলে কি হয়, এই সূত্রটা তোমাদের আশা করি ভুল হওয়ার কথা না। আমরা ডিপি বাই পি, ডিপি বাই পি সমান কি লন পি, আর ডিবি বাই পি হলে কি হবে লন ভি। তাহলে এখানে কি লিখবো, লন পি গামা লন ভি ইকুয়াল ধ্রুব। ধ্রুব বা এখানে কেও দিতে পারো। আচ্ছা এখন দেখো আমাদের লগের সূত্র ব্যবহার করতে হবে। এখন লগের কিছু সূত্র আমরা এখন এখানে ব্যবহার করব। দেখো লন ভি পাওয়ার গামা ইকুয়াল টু লন কে, এটা ধ্রুব। দেখো গামাটা কেন দিলাম, লনের আগে যদি একটা সংখ্যা থাকে এটাকে পাওয়ার হিসাবে লেখা যায়। এটা সূত্র অনুযায়ী, তোমরা 9-10 লগ করেছো না, ওখানে সূত্রগুলো মনে করতে চেষ্টা করো, তাহলেই তোমাদের মনে পড়বে। আচ্ছা তাহলে দেখো এখন আমরা লন ভি গামা দিয়ে দিলাম। এরপরে আরো একটা সূত্র আছে, লগ এ প্লাস লগ বি সমান কি লগ এ বি, তাই না? এভাবে লেখা যায় না, লন এ প্লাস লন বি সমান লন এ বি, সরি এটা লেখা যায়। তাহলে এখানে আমরা ওইভাবে লিখবো, লন পি ভি গামা ইকুয়াল টু লন কে। দেখো আমাদের প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। এখন উভয় পক্ষে যদি আমরা লনটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, পিবি গামা ইকুয়াল টু ধ্রুব। তাহলে আমরা যে মানটা বের করতে চেয়েছিলাম সে মানটা আমাদের বের হয়ে গেছে, পিবি গামা কে। তাহলে পিবি গামা সমান কে আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা P1 V1 গামা সমান P2 V2 গামা, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখন এই সমীকরণের মধ্যে এখন আমরা এই সমীকরণটাকে আরো বিস্তৃতভাবে লেখা যায়। এখন তোমাদের মনে হয় সময় বেশি হয়েছে, আমরা আশা করি এর বিস্তৃতি অংশটা আমরা পরের ক্লাসে দেখাতে পারবো। এর আগে আমরা তোমাদের একটা গাণিতিক সমস্যা বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা
বাড়িতে এটা চেষ্টা করো। আচ্ছা, বাড়ির কাজ যদি দেওয়া যায়, হোমওয়ার্ক 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো গ্যাসকে হঠাৎ আয়তন দ্বিগুণ করা হলো। চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা কত? এখানে গামার মানটা বলে দিই, গামা 1.4। তাহলে তোমরা এই তাহলে আমরা এই যে 127 তাপমাত্রায় কোনো গ্যাসকে যে হঠাৎ আয়তন দ্বিগুণ করলে তখন চূড়ান্ত তাপমাত্রা কত হবে, এটা আমরা কোন সূত্র দেখো? দেখো আমাদের দেওয়া আছে কি, তাপমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে কোন সূত্র ব্যবহার করা হবে? একটু আগে আমরা যে সমীকরণটা ব্যবহার করেছিলাম, P1 V1 গামা, P2 V2 গামা। তাহলে দেখো আয়তন যা ছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছে, এখন চাপ দেওয়া নেই। তাহলে এই সূত্রটা আমরা পড়েছিলাম, কিন্তু এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাতে পারছি না। তার কারণ কি, আমার এখানে তাপমাত্রার কথা বলছে। তখন ওই যে আমি যে কথাটা বললাম যে এই সূত্রটাকে আরো এক্সপান্ড করা যায়, সেই তোমার বর্ধিত রূপটা দিয়ে তোমার করতে হবে। আমি যদি এখানে এই পি এর মানটা বসিয়ে দেই, পিবি সমান আর টি এই সূত্র দিয়ে, তাহলে পি এর মানটা যদি বসাতে চাই, পি সমান আর টি ডিভাইড বাই ভি। তাহলে পি এর ক্ষেত্রে তোমার এই মানটা R1 T1 V1, আবার P2 সমান আর T2 V2, এই দুইটা মান এখানে বসিয়ে তোমার এরপরে সমাধান করতে হবে। তার কারণ এখানে 127 ডিগ্রি তাপমাত্রা বলেছে, তাহলে এটা হচ্ছে T1, 127 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 যোগ করে দিতে, তাহলে কেলভিন হয়ে যাবে। এরপরে T2 চূড়ান্ত তাপমাত্রা বের করব, V2 সমান 2V1 আয়তন বলেছে। তাহলে এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, পাশাপাশি আমাদের এটাকে আরো একটু বর্ধিত করে ওই সূত্র মধ্যে যদি আমি বসাই, তাহলে আমাদের অঙ্কটা হবে। বাসায় তোমরা চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। করোনার মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে এবং তোমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখবে, পড়াশোনা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ऑनलाइन क्लास को क्लास